দ্বিতীয় সেমিস্টারের পেইড নোটস ব্যাচে প্রত্যেককে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বাংলা সিলেবাস নিয়ে। তোমাদের দ্বিতীয় সেমিস্টারের কি কি বিষয় রয়েছে সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব, কিভাবে বিষয়গুলো আমরা পড়ব, এবং সেই সাথে ব্যাচের বলতে পারো একটা ওভারভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করব, যে তোমরা নোটসগুলো কিভাবে পাবে থেকে শুরু করে কি কি বিষয় তোমাদের কোথা থেকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের বলবো ভিডিওর শেষে। অবশ্যই তোমরা ভিডিওটিকে একটু শেষ পর্যন্ত দেখবে। আমি বেশি দেরি না করে সরাসরি সিলেবাসে চলে যাব, কারণ ভিডিওটা এমনিতেই একটু বড় হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। যদি কারো কাছে না থেকে থাকে, আমি অলরেডি তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ, তোমরা প্রত্যেকেই আশা করি সেখানে যুক্ত হয়েছো, তো সেখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে অবশ্যই কিন্তু দেখে নেবে। তো এটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম সেমিস্টারের ন্যায় দ্বিতীয় সেমিস্টারে কিন্তু একই প্যাটার্নে কিন্তু বিষয়গুলো রয়েছে। মানে তোমাদের টোটাল এখানেও কিন্তু 5টা কোর্স রয়েছে। তোমরা প্রত্যেকে দ্বিতীয় সেমিস্টারে প্রথম সেমিস্টারে এক্সামিনেশন দিয়েছো, তো তোমরা জানো সেখানেও তোমাদের টোটাল 5টা কোর্স ছিল, এবং প্রতি কোর্সে তোমাদের কিন্তু 40 রিটেন থাকতো এবং 10 মার্কস তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকতো। তো সেই হিসেবে কিন্তু এখানেও তোমাদের প্রায় এভাবেই কিন্তু বিষয়গুলো রয়েছে, এবং টোটালি তোমরা যদি দেখো 250 মার্কসে কিন্তু তোমাদের কিন্তু টোটাল এক্সামিনেশন হচ্ছে উইথ ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার। তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারের জন্য আমি বলে দিই, তোমাদের যখন দেওয়া হবে উত্তরপত্র আমি তোমাদের পাঠিয়ে দেব গ্রুপে। ঠিক আছে? কোনো সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। যা দেবো সেগুলোকে জাস্ট ভালোভাবে লিখে তোমরা জাস্ট জমা দেবে, ভালো নাম্বার পাবে, কেউ খারাপ নাম্বার পাবে না। প্রায় 9-10 প্রত্যেকেই পাবে তোমাদের 10-এর মধ্যে। তো সেটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমাদের 40 মার্কস নিয়ে চিন্তাভাবনা করতে হবে। ঠিক আছে? এটা নিয়ে ভালোভাবে পড়তে হবে। তো দেখো, প্রথমেই তোমাদের যে কোর্স সেটা হচ্ছে 2.1 কোর্স, মানে দ্বিতীয় সেমিস্টারের প্রথম কোর্স তোমাদের। সেখানে দেখবে তোমাদের ভাষাবিজ্ঞান বলে কিন্তু বিষয়টা এখানে রয়েছে। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু যদি দেখো, ব্যাকরণ পার্টটা কিন্তু রয়েছে কিন্তু এই প্রথম কোর্সে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পুরোটাই কিন্তু ব্যাকরণ। এবং ব্যাকরণ যদি দেখো, একদম ব্যাকরণের যে কোর বিষয় বলতে পারো, একদম মূল যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে। একদম মূল বিষয় বলতে আমরা কী বুঝি, যে ধ্বনি, ভাষা, এই বিষয়গুলো। তারপরে যেমন অক্ষর থেকে শুরু করে শব্দ, বাক্য, তো সেই বিষয়গুলোই কিন্তু তোমাদের এই ব্যাকরণের মধ্যে রয়েছে। এবং এই কোর বিষয় থেকে কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু চলে যাওয়া হয়েছে এখানে। যদি তোমরা দেখো, সেখানে ভাষার উদ্ভব থেকে শুরু করে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে, কিভাবে আর্য ভাষা আসছে, ইত্যাদি বিষয়গুলো তো রয়েছেই। সেই সঙ্গে বাংলা ভাষারও কিন্তু এখানে বিভাজনগুলো আমাদের কিন্তু পড়তে হবে, বিভিন্ন বৈশিষ্ট্য পড়তে হবে, তোমরা এখনই দেখতে পাবে সেগুলো। তারপরে এই ভাষার মধ্যেও, বাংলা ভাষার মধ্যেও তো আঞ্চলিক আমাদের বিভিন্ন উপভাষা রয়েছে। তো সেই যে উপভাষা, সেগুলো সম্পর্কেও আমাদের এখানে পড়তে হবে। আরও অ্যাডভান্স লেভেলে যদি দেখো, তো ব্যাকরণের মধ্যে যেমন হচ্ছে ছন্দ, অলঙ্কার পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। কিন্তু তোমাদের অতটা ডিপ লেভেলে গিয়ে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। আমি যেভাবে বিষয়গুলো তোমাদের পড়াবো জাস্ট সেভাবে তোমরা ফলো করবে। তার কারণ তোমাদের এখানে যে এক্সামিনেশন, সেটা তোমরা জানো যে তোমাদের 10 মার্কসের কোশ্চেন আসবে। তোমাদের কোনো শর্ট কোশ্চেন আসছে না, যে কোনো ব্যাকরণের শর্ট কোশ্চেন আসছে, ভুল সঠিক নির্বাচন, সেরকম কিন্তু কোনো বিষয় তোমাদের এখানে নেই। তোমাদের 10 মার্কসের কোশ্চেন করতে হবে। তো সেই হিসেবে আমি তোমাদের নোটস দেবো, যা দেবো জাস্ট সেগুলোকে ফলো করবে, তার বাইরে একটা কিচ্ছু তোমাদের পড়তে হবে না। ঠিক আছে? তো দেখো, এখানে ভাষা যেমন হচ্ছে, ভাষার মধ্যে ভাষা কি জানি আমরা, ভাষা হচ্ছে আমাদের একটা বলতে পারো যে সংযোগের বা আদান প্রদানের একটা অন্যতম মাধ্যম। তো এই হচ্ছে ভাষা। যেমন হচ্ছে ভাষারই ক্ষুদ্রতম অঙ্গ হিসেবে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ধ্বনি। তো ধ্বনিটাও আমাদের এখানে পড়তে হবে। এবার শুধু ধ্বনি পড়লে হবে না, ধ্বনির মধ্যে আমাদের দুটো ভাগ রয়েছে, জানো, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। তো এই যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, শুধু আমরা সংজ্ঞা আর স্বরধ্বনি কোনগুলো, ব্যঞ্জনধ্বনি, এগুলো তো প্রত্যেকেই জানি, ছোটো বাচ্চাগুলোও জানে। তো এইটুকু পড়লে আমাদের কিন্তু হবে না, এর ভিতরেও কিন্তু অনেক বিষয় রয়েছে। যে মৌলিক স্বরধ্বনি কারা, সেগুলো জানতে হবে। এর মধ্যেও দেখবে মৌলিক স্বরধ্বনির মধ্যে বিভিন্ন ভাগ পাবে তোমরা, সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কী বিষয়গুলো, সেগুলো জানতে হবে আমাদের। ঠিক আছে? এই বিষয়গুলো পড়তে হবে। ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, এই যে বিভিন্ন ধ্বনির ভাগ,
সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ব্যঞ্জনধ্বনি ক্ষেত্রেও বিভিন্ন ভাগ রয়েছে, স্পর্শ ধ্বনি থেকে শুরু করে অনেক ধ্বনি কিন্তু রয়েছে, শীষ ধ্বনি রয়েছে। তো সেগুলো কিন্তু আমাদের এখানে দন্ত ধ্বনি রয়েছে, সেগুলো পড়তে হবে এখানে, ঠিক আছে। এছাড়াও স্বনিম পড়তে হবে আমাদের, স্বনিম বিষয়টা পড়তে হবে। আমি এখান থেকে তোমাদের দুটো নোটস দেবো, দুটো নোটস খুব ভালোভাবে পড়বে, সেখানে এই বিষয়গুলো খুব ভালোভাবে রয়েছে। এই যে ব্যাচটা আমি করেছি পেইড নোটস ব্যাচ, কেন করা? অনেকেই ভাববে যে শুধু নোটসগুলো আমি দিই। আরে নোটস আমি যেভাবে দিই, শুধু নোটস তো আমি ঠিকই দিই, কিন্তু তোমাদের এই যে বিষয়গুলো বলে দেওয়া, এই বিষয়গুলোও কিন্তু তোমাদের আমি করার চেষ্টা করি, যে কোথাও যদি তোমরা বিষয়গুলো বুঝতে না পারো সেগুলো তোমাদের একটু জাস্ট গাইড করে দেওয়া। তোমাদের তো এইটুকুই চাই। এখন তোমরা ক্লাসের যদি ডিমান্ড করো, তো ক্লাস আমি ডেফিনেটলি করাতে পারবো, কিন্তু ক্লাস করালে তোমাদের আমাকে সময়টা বেশি দিতে হবে। তো তোমাদের কিন্তু এই যে আমি একটা সামান্য ফিজে তোমাদের করাচ্ছি, সেটাও কিন্তু তোমাদের ডবল হয়ে যাবে, ঠিক আছে। সেটা করতেও অনেকটা খরচ সাপেক্ষ হবে। তো সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। আমি তোমাদের এই ব্যাচটা এই কারণেই করাই, পেইড নোটস ব্যাচ, যে স্বল্প মূল্যে তোমরা যেন পড়ে কম সময়ের মধ্যে স্বল্প জিনিস পড়ে যেন ম্যাক্সিমাম বিষয়টা পাও। বিগত ক্ষেত্রে সেটাই ঘটেছে। আমি 2023 সাল থেকে শুরু করেছি, এখনও রানিং চলছে। প্রায় 4টা ব্যাচ তোমাদেরটা নিয়ে 4টা ব্যাচের মতো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করেছি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তোমাদের পূর্বে যারা রয়েছে তারা কিন্তু প্রথম সেমিস্টার থেকে এখনও পড়ছে। তাদের সংখ্যাটা যদি দেখো, প্রায় 27 কি 28 এরকম একটা সংখ্যা রয়েছে ব্যাচে, ঠিক আছে। প্রচুর স্টুডেন্টস কিন্তু রয়েছে এখনও, যারা তৃতীয় সেমিস্টারে আমার কাছে পড়ছে, তারাই আবার 4th সেমিস্টারে পড়বে। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ভালোভাবে যদি তোমরা বিষয়গুলো রেডি করো, আমি যা দিচ্ছি তার বাইরে কিচ্ছু আসবে না তোমাদের, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। ভাষাবিজ্ঞান থেকেও যেমন হচ্ছে, ভাষাবিজ্ঞানেরও বিভিন্ন ভাগ রয়েছে। যারা গ্র্যাজুয়েশন করেছো তারা খুব ভালোভাবে জানো যে এগুলো তোমাদের গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা বিষয়ই ছিল। তো জাস্ট এখানে তোমাদের সেই বিষয়গুলোই একটু আরও ভালোভাবে বিষয়গুলোকে রেডি করে পড়া। যেহেতু 10 মার্কস রয়েছে, তো একটু বেশি ডিপে গিয়ে পড়তে হবে আমাদের বিষয়গুলোকে। তো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞান, এই তিনটা মূলত আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। বাকিগুলোও আমরা দেখব। বাকি যেমন রূপান্তরমূলক রয়েছে ভাষাবিজ্ঞান, রূপান্তরমূলক সৃজনমূলক ভাষাবিজ্ঞান রয়েছে। এদের আমাদের কি পড়তে হবে? সংজ্ঞা পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে, ঠিক আছে। কিছু যদি আমরা পারি, এখানে আমরা নিদর্শন বা উদাহরণ হিসেবে কিছু তুলে ধরতে পারবো। আর্য ভাষা উৎপত্তি কীভাবে হলো সেটা আমাদের জানতে হবে। এখানে আর্য ভাষার 3টা ভাগ রয়েছে, স্তর রয়েছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা, এই যে 3টা ভাগ। তো 3টা ভাগের তো ডিফারেন্ট সময়কাল। সেই সময়কালটা আমাদের জানতে হবে, যে কোন সময়টাকে সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময় বলা হচ্ছে, কোনটাকে মধ্য ভারতীয় আর্য ভাষার সময় বলা হচ্ছে। এই সময়কালটা যেভাবে আমরা জানবো, ঠিক একইভাবে আমাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এদের মধ্যে পার্থক্য জানতে হবে, কি ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে, কেনই বা ডিভাইড করা হলো, নিশ্চয়ই পার্থক্য রয়েছে। বৈশিষ্ট্যগুলোই আমাদের পার্থক্য। তো সেগুলো পড়তে হবে আমাদের খুব ভালোভাবে। তার সঙ্গে শুধু পার্থক্য করলে হবে না, কিছু নিদর্শনও আমাদের জানতে হবে সেই সময়কালের। তো সেই নিদর্শন বা উদাহরণও কিছু আমাদের কিন্তু সেখান থেকে করে রাখতে হবে। একইভাবে যখন নব্য ভারতীয় আর্য ভাষার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বাংলা যে ভাষা, তো বাংলা ভাষারও তো আমাদের উৎপত্তি হচ্ছে। তো সেই সময়কালটা কখন থেকে হচ্ছে আমাদের প্রাচীন বাংলা যদি আমরা দেখি, তো সেই যে বাংলা ভাষার উদ্ভব, সেই বাংলা ভাষার উদ্ভবটা আমাদের এখানে খুব ভালোভাবে পড়তে হবে। এবং বাংলা ভাষারও যে উৎপত্তি, সেটাকেও আমরা যদি দেখি, এখানে বিভিন্ন সময়কালের মাধ্যমে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে পড়তে হবে। বাংলা ভাষার যে যুগ বিভাগ, যেমন হচ্ছে প্রাচীন, মধ্য, আধুনিক। প্রাচীনের মধ্যেও একইভাবে আমাদের এখানেও পড়তে হবে। সময়কাল যেভাবে পড়বো আমরা, নিদর্শনগুলো খুব ভালোভাবে পড়তে হবে, যেহেতু আমাদের সাহিত্য নিয়েই বাংলা মূলত। তো সাহিত্য নিয়ে যেহেতু বাংলা মূলত আমাদের, তো সেই সময়ের সাহিত্যগুলো ডেফিনেটলি আমাদের উল্লেখ করতে হবে। যেমন আমরা প্রাচীন বাংলা যে ভাষা, সেটা যদি দেখি, সেটার কালটা যদি আমরা দেখি, অনেকেই অষ্টম থেকে দ্বাদশ বলে শতাব্দী, আবার অনেকেই দশম থেকে দ্বাদশ শতাব্দী বলে। তো যাই হোক, অনেক মতবিরোধ রয়েছে এগুলো। তো মোটামুটি এই দশম থেকে দ্বাদশটাই ধরা হয়। তো এই সময়কালে আমরা যদি দেখি, একমাত্র প্রামাণিক মানে যেটা আমরা প্রামাণ্য নথি হিসেবে পেয়েছি, সেটা হচ্ছে চর্যাপদ পেয়েছি আমরা, ঠিক আছে। তো এই চর্যাপদটা আমরা এই সময় ধরতে পারি। মধ্য ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা বলছি, মধ্য বাংলা যে ভাষা, ঠিক আছে। তো সেই সময়টা যদি দেখো তোমরা, সেই সময় দেখবে যে সেটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, আদি মধ্য
আদি মধ্য বাংলা ভাষা আর একটা হচ্ছে অন্ত মধ্য বাংলা ভাষা। এই আদির মধ্যে যে সেই সময়টাতে পড়ছে কি, সেই সময় পড়ছে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন, যে কাব্য বড়চন্দ্র দেশে সেটা পড়ছে, এবং পরবর্তী বা অন্তমধ্য যে বাংলা ভাষার সময়কাল সেই সময় পড়ছে আমাদের কিন্তু বৈষ্ণব পদাবলী, মূলত বলতে পারো আমরা বলতে পারি যে মঙ্গল কাব্যগুলো, মনসা মঙ্গল থেকে শুরু করে চণ্ডী মঙ্গল, এই যে বিভিন্ন মঙ্গল কাব্যগুলো এগুলো উদ্ভব করছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে এখান থেকে, যেমন আমরা বৈশিষ্ট্য পড়বো, একইভাবে আমাদের নিদর্শন পড়তে হবে এগুলোর ক্ষেত্রে। শব্দের অর্থ পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, তো এই যে বিষয়, যেমন দেখবে যে শব্দের অর্থের সংকোচ হয়, কখন আবার অর্থের প্রসার হয়, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, যারা বাক্য ইত্যাদি বিষয়গুলো রয়েছে, উপরে আরও বিষয় তোমরা যেমন দেখবে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এই বিষয়গুলো পড়তে হবে আমাদের। বাক্যতত্ত্ব বলতে দেখো আমি একটা বুঝিয়ে দিই এখান থেকে, যে বাক্যতত্ত্ব বিষয়টা কি, যে বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যের মানে বলতে পারো যাবতীয় বিষয় নিয়ে বাক্যতত্ত্ব। একটা বাক্য কীভাবে তৈরি হয়, ঠিক আছে, বাক্যের কি কি উপাদান নিয়ে গঠিত হয় বাক্য, সেটা পড়তে হবে আমাদের। উদ্দেশ্য কী বাক্যের, বিধেয় কী, সেগুলো আমাদের জানতে হবে। এবার বাক্য কীভাবে গঠিত হয় সেটা তো আমরা পড়লামই, এর সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে বাক্যের যে বিভিন্ন ভাগ রয়েছে, আমরা গঠনগত দিক থেকেও যদি দেখি বিভিন্ন ভাগ রয়েছে, অর্থগত দিক থেকেও বিভিন্ন ভাগ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, কী কী পড়তে হবে সেটার একটা ওভারভিউ তোমাদের আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এরপরে যেমন বাংলা ভাষারই আবার বিভিন্ন উপভাষা রয়েছে, বা আঞ্চলিক ভাষা বলতে পারি আমরা সেগুলোকে। দেখবে এক এক জায়গায় এক এক রকম আঞ্চলিক উপভাষা, তুমি যে ডিস্ট্রিক্টে রয়েছো সেই ডিস্ট্রিক্টে কিন্তু আলাদা উপভাষা রয়েছে, প্রত্যেকেরই কিন্তু রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তোমরা নিজেরাই বলতে পারবে নিজেদের ডিস্ট্রিক্টে কী কী রয়েছে যখন তোমরা বিষয়গুলো পড়বে। ঠিক আছে, যেমন হচ্ছে রাঢ়ী, বঙ্গালী থেকে শুরু করে বরেন্দ্রী ইত্যাদি যে উপভাষাগুলো রয়েছে, এগুলোর অবস্থান আমাদের পড়তে হবে, কোথায় কোথায় এগুলো অবস্থান করছে এই উপভাষাগুলো। এই উপভাষার মধ্যে ধ্বনিতাত্ত্বিক বিভিন্ন আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করব, একই শব্দ কিন্তু এক এক জায়গায় কী হচ্ছে, এক একভাবে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, এটা মানে আমি একটা বিষয় বলি তোমাদের, সেটা হচ্ছে যে আমরা যে ভাষাটা দেখি, দেখবে যে তোমরা প্রতি 500 মিটার কি 1 কিমি অন্তর অন্তর কিন্তু ভাষার যে একটা পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তোমরা কিন্তু এই বিষয়টা দেখবে, লক্ষ্য করতে পারবে, মানে একই উচ্চারণ দেখবে, তুমি 1 কিমি দূরে গিয়ে যদি সেই উচ্চারণটা দেখো, তারা কিন্তু একটু ভিন্নভাবে উচ্চারণ করে। এটা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখা যায় ভাষার ক্ষেত্রে। ঠিক আছে, তো এগুলো পড়তে হবে, শৈলী পড়তে হবে আমাদের এখান থেকে। তারপরে এই যে বিভিন্ন লিপ্যান্তরগুলো পড়তে হবে। ঠিক আছে, কিছু রোমান লিপি রয়েছে, আন্তর্জাতিক ধ্বনিলিপি রয়েছে, সেগুলোকে কিভাবে বাংলায় লিপ্যান্তর করতে হবে সেই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। যেমন এখান থেকে তোমাদের ভিডিওর ডিমান্ড করে একটা, যে কীভাবে কী করতে হবে সেটা আমি তোমাদের ভিডিও করে সেই বিষয়টা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো যেখানে যেখানে তোমাদের ভিডিও করা প্রয়োজন, যে এই জায়গাটা তোমাদের দেখিয়ে দেওয়া প্রয়োজন, মানে আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দিতে হবে যে কীভাবে করবে, সেই জায়গাগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। আর বাকি যেগুলো তোমাদের একদমই মুখস্থ, বা সেগুলোকে তোমাদের মুখস্থ ঠিক বলবো না, সেগুলোকে বুঝে পড়া উচিত। সে কোথাও আটকে গেলে তোমরা জিজ্ঞাসা করতে পারো জাস্ট আমাকে, তো সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আলাদাভাবে ক্লাস নেওয়া, সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তোমরা যেহেতু এখানে ভর্তি হয়েছো একই কারণে, যে তোমরা যেন নোটস নিয়ে পড়তে পারো, তো সেই বিষয়টাই কিন্তু আমি খেয়াল রেখে কিন্তু এই ব্যাচটাকে কিন্তু তোমাদের সেইভাবেই তোমাদের নিয়ে যাব। এখান থেকে আরও কিছু বিষয়, যেমন ভাষার দেখবে পরিকল্পনা, সমস্যা, এই যে বিষয়গুলো রয়েছে। তারপরে যেমন পরিভাষা রয়েছে, যে বানানের যে বিষয়টা বললাম আমি, যে এক এক জায়গায় এক এক রকমভাবে উচ্চারিত হয়, সেগুলো কেন হয়, এর সমাধানটা কী, এগুলো বিষয় কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো এইভাবে রয়েছে এখানে। ছন্দ অলঙ্কারও এখানে রয়েছে, তোমরা দেখতে পাবে এই জায়গাটাতে। তো এই যে ছন্দ অলঙ্কার, এগুলোও কিন্তু আমরা পড়ব। তবে এখানে আমাদের রুলস বা কিছু সেগুলো কিন্তু খুব একটা পড়ার দরকার নেই, যেহেতু আমরা এখানে কোনো তোমাদের ছন্দ নির্ণয় বা অলঙ্কার নির্ণয় তোমাদের আসবে না। ঠিক আছে, এই যে লিপ্যান্তর, এটা বিগত ক্ষেত্রে মানে তোমাদের এসেছে, তোমরা যদি দেখো, কিন্তু বর্তমানে রিসেন্ট টাইমে খুব একটা আসে না এই জায়গাটা থেকেও, কিন্তু আমি তোমাদের এটা করে দেব, তার কারণ এটা রিস্ক যেন তোমাদের না থাকে এই জায়গাটাতে। ঠিক আছে, তো এই হচ্ছে গেল ব্যাকরণের বিষয়। এরপরে তোমাদের দেখবে আধুনিক বাংলা কবিতা রয়েছে, যেখান থেকে আধুনিক বাংলা কবিতা বুদ্ধদেব বসু সম্পাদিত এই যে বইটা তোমরা যদি নাও, এখানে সব কবিতাগুলো এখানকার পাবে। ঠিক আছে,
এখানে সেটাই বলা রয়েছে। আমি চেষ্টা করবো এগুলোর পিডিএফ তোমাদের দেওয়ার, ঠিক আছে। টেক্সটগুলো যদি পাই আমি তোমাদের কিন্তু পিডিএফ করে দেবো আমি, ঠিক আছে। তোমাদের এখানে পড়ার যে নিয়মটা হবে সেটা হচ্ছে, দেখো তোমরা কবিতাগুলোকে 2-3 বার পড়বে, রিভিশন করবে ভালোভাবে, একটু টেক্সটগুলোকে পড়বে, দেন আমি যে তোমাদের কোশ্চেনটা দেবো সেটাকে তোমাদের মিনিমাম 5-6 বার করে রিভিশন করতে হবে বিষয়গুলোকে, ঠিক আছে। বিষয়গুলোকে কী করবে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে এখান থেকে, ঠিক আছে। তোমরা যেভাবে টেক্সটটা পড়লে, টেক্সটটা পড়ার পরে এই যে আমি নোটসটা তুমি পড়লে কয়েকবার, 5-6 বার পড়লে, তাহলে কী হলো, তোমার ধারণা হয়ে গেল যে কবিতা কী, কবিতার মূল ভাববস্তুটা কী। গল্প মানে ছোট গল্প এবং হচ্ছে কবিতা, এই দুটো জিনিস এমন একটা বিষয় যেখানে হচ্ছে তোমরা বলতে পারো যে মূল যদি তোমাদের ভাববস্তুটা ঠিকভাবে তোমরা মানে আয়ত্ত করতে পারো, যে কোনো কোশ্চেন আসুক সেখান থেকে তোমরা লিখতে পারবে। এখান থেকে যদি আমি কবিতা থেকে 4টা 5টা করে কোশ্চেন দিই, সেক্ষেত্রে তোমাদের জন্য সেটা কিন্তু সমস্যার হয়ে যাবে, ঠিক আছে। আমি চেষ্টা করবো এখান থেকে মূল যে ভাববস্তু সেটা দেওয়ার, সেটুকু তোমরা জাস্ট ভালো করে রেডি করবে, বাকি যে কোনো কোশ্চেনে আসুক সেই হিসেবে জাস্ট লিখে দেবে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো হয়ে যাবে তোমাদের কভার। যেমন আমি যদি তোমাদের বলি, যেমন তোমাদের নামকরণ আসলো, আমি তোমাদের হয়তো দিয়ে দিলাম যে বিষয় সংক্ষেপ, তোমাদের আমি কোনো একটা কোশ্চেনের দিয়ে দিয়েছি এখান থেকে কোনো একটা কবিতার, তোমাদের নামকরণ চলে এসেছে, তো তোমরা কী করবে, জাস্ট নামকরণ যে সেই ভূমিকাটা জাস্ট লিখে দেবে উপরে, ঠিক আছে। যদি সেটাও না পারো তাহলে আমি তো নোটস দেবই, সেখানে দেখবে কোনো না কোনো নোটসে তোমার নামকরণের একটা ছোট্ট ভূমিকা পাবে, সেটাকে জাস্ট এখানে ইউজ করবে সেই নাম অনুযায়ী, অ্যান্ড তারপরে তোমরা কবিতাটা যেভাবে পড়েছো সেই অনুযায়ী সেটাকে সেই নোটে লেখার চেষ্টা করবে, অ্যান্ড কেন সেটা সার্থক সেটুকু জাস্ট নিজেদের মতো করে তোমাদের গুছিয়ে সেখানে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। আমি চাইলে কিন্তু তোমাদের কোশ্চেন করাতে পারবো, আরও 2-3টা এখান থেকে দিতে পারবো একই জায়গা থেকে, কিন্তু তোমাদের জন্য সেটা কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ হচ্ছে 5টা কোর্স মাথায় রাখবে, 5টা কোর্স। ব্যাকরণ থেকে কিন্তু অনেকগুলো নোটস তোমরা পাবে, বাকি আরও দেখবে অনেক বিষয় রয়েছে, তোমাদের প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, তো অনেক বিষয় করতে হবে। দেখবে একটা সময় পর তোমাদেরই মনে হবে যে এত বিষয়, তো সেই কারণেই তোমাদের এই বিষয়টা আমি কিন্তু করাই এইভাবেই, ঠিক আছে। বিগত ক্ষেত্রেও তারা করেছে, ভালো নাম্বার পেয়েছে, ঠিক আছে। তোমরা তো দেখেছো, আমি বলেছিলাম যে 72% পর্যন্ত কিন্তু আমার কাছ থেকে পেয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এগুলো পড়বে। এখানে প্রায় 20টা কবিতা রয়েছে, আমি 20টা কবিতা থেকে কোশ্চেন একদমই দেবো না এখান থেকে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের 8টা থেকে 10টার মধ্যে, ম্যাক্সিমাম যদি হয় 10টা দেবো, নালে তোমরা ধরে নিতে পারো 7 থেকে 8টার মধ্যে তোমাদের কবিতা আমি এখান থেকে দেবো, মানে কোশ্চেন দেবো। তার বাইরে একটাও কিচ্ছু থাকবে না, ঠিক আছে, এটা বলতে পারি। সেই 7-8টা কবিতা করবে, হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। জীবনানন্দ দাশ থেকেও একইভাবে এখানে 10টা কবিতা বলেছে, বাট দেখবে এখানেও 12-13টা কিন্তু কবিতা রয়েছে। তো এখান থেকেও সেম 6 থেকে 7টা কোশ্চেন দেবো আমি, তার বাইরে কিচ্ছু করতে হবে না, সেগুলো জাস্ট ভালোভাবে রপ্ত করবে আর টেক্সটগুলোকে একটু পড়বে, ঠিক আছে। নেক্সট প্রবন্ধ। তো প্রবন্ধ থেকে তোমাদের আমি ভালোভাবে এখানে করানোর চেষ্টা করবো, ভালোভাবে যেগুলো ইম্পর্ট্যান্ট বিষয় সেগুলোই তোমাদের এখান থেকে আমি দেবো, ঠিক আছে। তার বাইরে কিচ্ছু করতে হবে না তোমাদের। যেমন আমি তোমাদের একটু সাজেস্ট করব, যারা মনে হয় যে ভবিষ্যতে তোমরা নেট সেট করবে, ইচ্ছা আছে, যাদের পিএইচডি করার ইচ্ছা আছে, যদি এই সমস্ত বিষয়ে তোমাদের ইন্টারেস্ট থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো, যদি কেউ না পড়ে থাকো এই প্রবন্ধগুলো, তো তোমরা কিন্তু অবশ্যই প্রবন্ধগুলো কিন্তু বই নিয়ে নিও, টেক্সট অ্যান্ড পড়াশোনা কিন্তু শুরু করে দেওয়া এগুলো, ঠিক আছে। তোমরা দেখবে এগুলো কিন্তু ভবিষ্যতে তোমাদের পরবর্তীতে কিন্তু নেট সেটে বা পিএইচডি সে সময়ে কিন্তু তোমাদের কাজে লাগবে এগুলো, ঠিক আছে। পড়াটা কিন্তু খুব দরকার তোমাদের, যদি তোমরা ভবিষ্যতে এই লাইনগুলোতে যাও, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পড়তে পারো। আর যাদের মনে হচ্ছে যে টাইম নেই, যেহেতু একটা উদ্দেশ্য কিন্তু এই ব্যাচের আমাদের এটাও, যে যারা সময় পাচ্ছে না যেন তারা কম সময়ে স্বল্প বিষয় করে যেন ম্যাক্সিমাম আউটপুট পায়, তো সেই বিষয়টাও কিন্তু আমি মাথায় রাখি এই ব্যাচে। এই কারণেই তোমাদের কিন্তু আমি স্বল্প নোটস দিই, স্বল্প নোটসই তোমরা কিন্তু কমন পেয়ে যাও। তো যদি মনে হয় যে কেউ পড়বে বেশি করে, তারা কিন্তু টেক্সটগুলো কিন্তু অবশ্যই পড়ে ফেলতে পারো। আর যদি মনে হয় যে না সময় পাচ্ছ না, যারা কেউ আবার বিভিন্ন প্রিপারেশন করছো পরীক্ষার জন্য, তো তারা জাস্ট আমি যেগুলো দিচ্ছি সেগুলো ফলো করো। তবে আমি প্রত্যেকে সাজেস্ট করব, কেউ যদি না পড়ে থাকো জীবন স্মৃতি, অবশ্যই পড়বে এটা, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবন স্মৃতিটা কিন্তু প্রত্যেকেই পড়বে, ঠিক আছে। এটা কিন্তু খুব পড়া দরকার প্রত্যেকের। আশা করি অনেকেই পড়েছো, যদি না পড়ে থাকো ইমিডিয়েটলি পড়বে এটা, ঠিক আছে। খুব ভালো বিষয় একটা, ঠিক আছে, অনেক কিছু জানতে পারো রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা। নেক্সট হচ্ছে সুতপা ভট্টাচার্য সম্পাদিত তোমাদের এখান থেকে মেয়েদের ভাবনামূলক গদ্য। তো এটা আমি তোমাদের এখান থেকে 2টা কোশ্চেন জাস্ট গতবার দিয়েছিলাম আমি, মানে যারা বিগত ব্যাচে ছিল দ্বিতীয় সেমিস্টারে, জাস্ট 2টো কোশ্চেন দিয়েছিলাম তাদেরকে,
সেই দুটো কোশ্চেনের দুটোই কমন পড়ে গেছিলো। ঠিক আছে, তোমাদের এখান থেকে আমি 2 থেকে 3টা ম্যাক্সিমাম দেবো কোশ্চেন, তার বাইরে কিচ্ছু আসবে না তোমাদের। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, এভাবে বিষয়গুলো হবে তোমাদের। নাট্য সাহিত্য, রক্ত করবী রয়েছে এখানে, টিনের তলোয়ার, তপস্বী, তরঙ্গিনী, ইন্দ্রজিৎ। তো এই বিষয়গুলো আমি তোমাদের এখান থেকে নোটস দেবো, সেগুলোকে জাস্ট ভালোভাবে পড়বে। ঠিক আছে, আর যদি মনে হয় টেক্সট পড়তে পারো, টেক্সটগুলো কোনো অসুবিধা নেই। অনলাইনে পিডিএফের পিছনে বেশি ছুটবে না, পিডিএফ তোমরা পড়ে কমপ্লিট করতে পারবে না, তার কারণ এক একটা নাটক কিন্তু প্রায় ধরে নিতে পারো 200 পেজও হয়ে যেতে পারে, 250 পেজও হয়ে যেতে পারে। তো এতগুলো পেজ তো পড়া সম্ভব নয় না পিডিএফে। মিনিমাম যদি 10-15টা কি 20টা এরকম হতো সেটা ভিন্ন একটা বিষয়। তো কোনোটাই সেরকম পেজের পাবে না তোমরা, মিনিমাম দেখবে 150 থেকে 200-র মধ্যে তোমাদের থাকবে পেজ। তো কেউ ভুল করেও পিডিএফ পড়তে যাবে না, একটা বই নিয়ে নেবে, যদি মনে হয় যে রক্ত করবে পড়বে। যদি কেউ না পড়ে থাকো তো নিতে পারো, খুবই সামান্য দামেই তোমরা কিন্তু পেয়ে যাবে টেক্সটগুলো, শুধু যদি টেক্সট তোমরা খোঁজো। ঠিক আছে, তো এগুলো নিয়ে নেবে। নেক্সট এবং সর্বশেষ বিষয় তোমাদের সাহিত্য তত্ত্ব ও বিভিন্ন আন্দোলন। তো এটা মূলত দেখো, এখান থেকে সব থেকে যদি বলা হয় তো এই জায়গাটা আর হচ্ছে ব্যাকরণ, এই দুটো হচ্ছে তোমাদের সব থেকে বড় সিলেবাস এখান থেকে। ঠিক আছে, বাকিগুলোও বড়ই, কিন্তু এগুলো মানে তুলনামূলকভাবে একটু বেশি বড়, এখানে একটু বেশি ডিপতে গিয়ে কিন্তু পড়তে হবে এই জায়গাটাতে। যেমন উপন্যাস, ছোট গল্প, প্রাচ্য নাট্য সাহিত্য, এখান থেকে আমরা রঙ্গমঞ্চ থেকে শুরু করে বাকি বিষয়গুলোও পড়বো। কিন্তু এই যে রঙ্গমঞ্চ কীভাবে আসছে, এই বিষয়গুলো, কাব্য কবিতার উদ্ভব কীভাবে হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমি তোমাদের জাস্ট একটা সংক্ষিপ্তভাবে ধারণা দিলাম যে কিভাবে বিষয়গুলো আমরা পড়বো, কিভাবে কি করতে হবে। বাকি যখন নোটস দেব আমি সেই সময় তোমাদের চেষ্টা করব সেগুলো সেই সময় একটা অডিও করে দেওয়ার তোমাদের। সেই অডিওটা কোথায় পাবে তোমরা? হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, যেটাতে তোমরা যুক্ত হয়েছো। আর আপডেটস তো আমি তোমাদের অলরেডি, তোমরা জানোই যে আমাদের অফিসিয়াল যে গ্রুপ বাংলার সহজপাঠ চ্যানেল, সেটাতে তোমাদের আমি আপডেট দিয়ে থাকি। তো যারা সেখানে যুক্ত হওনি তোমরা জানাবে, আমি তোমাদের যুক্ত করে দেবো সেখানে। ঠিক আছে, বাংলা সহজপাঠ অফিসিয়াল গ্রুপ যেটা রয়েছে, 500-র উপরে সেখানে মেম্বার্স রয়েছে। যদি তোমরা সেখানে যুক্ত না হয়ে থাকো জানাবে, আমি তোমাদের সেখানে যুক্ত করে দেবো। কিন্তু যেখানে তোমরা রয়েছো পেইড নোটস ব্যাচে, অফিসিয়াল যে ব্যাচ আমাদের পেইড নোটস ব্যাচের, সেটা প্রাইভেট ব্যাচ তোমরা বলতে পারো। তো সেখানে আমি তোমাদের বলে দেবো, মানে অডিওগুলো তোমাদের দিয়ে দেবো সেখানে, যেগুলোর অডিও দেওয়া প্রয়োজন। আর ভিডিও যেগুলো করার প্রয়োজন সেগুলো আমি তোমাদের ইউটিউবে দেবো, তো সেটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, অথবা টেলিগ্রাম চ্যানেলেও আমি তোমাদের ডিরেক্টলি দিতে পারি, তো কোনো ব্যাপার নেই, তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেতে পারো, বা সেটা তোমরা ইউটিউবেও পেতে পারো, তোমাদের আমি জানিয়ে দেবো কীভাবে তোমাদের দেবো। ঠিক আছে, কিন্তু নোটস মাথায় রাখবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করা হবে। এবং তোমরা কিভাবে জানবে? তোমরা কি প্রত্যেক দিন সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করবে? না, একদমই না। সেটা তোমাদের 3টা দিন রুটিন, যেটা প্রিভিয়াস ব্যাচেও ছিল। তো সেটা হচ্ছে মানডে, ঠিক আছে, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড হচ্ছে ফ্রাইডে। এই 3 দিন তোমাদের কিন্তু নোটস দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের যে নোটসগুলো দেওয়া হবে সেগুলো চেষ্টা করবে, যেমন মানডে যদি দিই আমি, মানডেই সেগুলো পড়ে কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে, মানডে টুয়েসডের মধ্যে কমপ্লিট করে শেষ করে দেবে। দেন তোমরা যখন ওয়েডনেসডে আবার দেবো আমি, তো সেগুলো মানডেতে যা যা দিয়েছি সেগুলোকে আবার রিভিশন করবে আগে প্রথমেই, দেন তোমরা ওয়েডনেসডে সেগুলোকে আবার নতুনগুলোকে পড়বে। ঠিক আছে, একইভাবে তোমাদের কিন্তু যখন আমি ফ্রাইডেতে দেবো, তো ফ্রাইডেতে দেওয়ার তোমরা ফ্রাইডেতে ডেফিনেটলি সেগুলো পড়বে, কিন্তু তার পূর্বে যেগুলো দিয়েছি সেগুলোকে আগে রিভিশন করে নেবে একবার। তোমরা বাকি 2 দিন থাকছে স্যাটারডে অ্যান্ড সানডে, সেগুলোকে রিভিশন করবে। জাস্ট আমি বলছি বেশি পড়তে না তোমাদের, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা তোমরা সময় কিন্তু ডেইলি পড়ো। ঠিক আছে, মিনিমাম বলছি তোমাদের, এর থেকে বেশি আমি বলবো না। ঠিক আছে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পড়ো। আমি যা দিচ্ছি সেগুলো তোমাদের একদম ফুল ফ্লেজে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। আর যারা একটু বেশি সময় দিতে পারবে, টেক্সটগুলো পড়বে, তারা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা পড়ো, তোমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি সাজেস্ট করি যে মিনিমাম যদি খুব হয় তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা পড়া উচিত। ঠিক আছে, এই সময়টা তোমাদের যথেষ্ট, আমি যা দেবো সেগুলো পড়ো, জাস্ট হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আর কয়েকটা কথা, সেটা হচ্ছে যে প্রত্যেকে চেষ্টা করো যা বিষয় দেবো সেগুলো পেন্ডিং না রাখা। ঠিক আছে, কমপ্লিট করে ফেলার। বেশি পেন্ডিং রাখলে নিজেদেরই কিন্তু সেগুলো কিন্তু পরবর্তী দেখবে এক্সামের সময় কিন্তু সেগুলো কিন্তু অনেকটা বেশি বেশি মনে হবে, তখন অনেকটাই কিন্তু মানসিকতাটা কিন্তু আর পড়ার দিকে থাকবে না, তখন অনেক চিন্তা ভাবনা তখন ঢুকবে মাথায়। ঠিক আছে, তো যা বিষয় দেবো সেই সময় সেই বিষয়গুলোকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করবে। আর কোনোরকম কোনো সমস্যা হলে তোমরা কী করবে? তোমরা আমার নাম্বার জানোই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেটা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ কল করবে না। যাদের যা সমস্যা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে,
হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে তোমরা, অডিও মেসেজ যদি করতে চাও তো অডিও মেসেজ করবে, কিন্তু কল করতে পারবে না, ঠিক আছে? নাম্বারে কিন্তু কল অ্যাভেলেবেল নেই, তোমরা জাস্ট মেসেজ করে দেবে। অডিও মেসেজ হলেও তোমাদের কিন্তু অডিও মেসেজ হোক বা মেসেজের মাধ্যমে, টেক্সট মেসেজের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে যা তোমাদের প্রবলেম থাকবে, ঠিক আছে? তো কোনো সমস্যা হলে সেখানে তোমরা জানাবে। আর কোনো বিষয় কি রয়েছে? আর নেক্সট বিষয় দেখো, তোমাদের আমি দুটো রাউন্ডে সিলেবাসটা শেষ করব। ফার্স্ট রাউন্ডে তোমাদের চেষ্টা করছি আগামী সোমবার থেকে তোমাদের যা ইম্পর্টেন্ট বিষয় সেগুলো তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে চলবে। মানে প্রত্যেকটা কোর্সেরই যা যা ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এই যে রুটিন অনুযায়ী কিন্তু আমি দিতে থাকবো, পরপর করে তোমাদের কিন্তু কোর্স ওয়াইজ চলবে। এবং এটা 2 মাসের মধ্যে, আগামী তোমাদের 2 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিন্তু প্রথম যে রাউন্ড, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে কী হবে? সেকেন্ড রাউন্ডে যদি আমার মনে হয় যে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড আরও কিছু বিষয় দেওয়া প্রয়োজন, যেগুলো ছাড়া পড়বে, কিছু বিষয় ডেফিনেটলি আমি ছাড়া পড়বেই তোমাদের, সেই বিষয়গুলো কী করবো আমি সেকেন্ড রাউন্ডে দেবো। এবং সেকেন্ড রাউন্ডে তোমাদের কিন্তু সব বিষয় কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মিনিমাম ধরে নাও 2 থেকে 2 মাস, মিনিমাম 2 মাস আমি বলছি, ঠিক আছে? মিনিমাম 2 মাস পূর্বে কিন্তু তোমাদের আমি কিন্তু সিলেবাস কমপ্লিট করে দেবো, এটা মাথায় রাখবো, ঠিক আছে? 2 মাস পূর্বে, মানে এক্সামিনেশন 2 মাস পূর্বে তোমাদের কমপ্লিট পেয়ে যাবে। তার পূর্বে তোমাদের সাজেশনও দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। যখন সিলেবাস কমপ্লিট হবে সাজেশনও তোমরা 15 দিন কি 20 দিনের মাথায় পেয়ে যাবে, ঠিক আছে? যা যা দেবো সেগুলো জাস্ট পড়ো। একটা সিঙ্গেল কোশ্চেন তোমাদের বাইরে থেকে আসবে না, আর বাইরে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। বাইরে কোনো বিষয়, যা বিষয় দেবো সেগুলো পড়বে, সেগুলো থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? বিগত ক্ষেত্রেও দেখেছো, যারা এখানে প্রথম সেমিস্টার রয়েছে তারা প্রত্যেকেই জানো যে কী হারে তোমরা কমন পেয়েছো, কোনো বিষয় তোমরা বাইরে থেকে এসেছে কিনা তোমরা খুব ভালোভাবেই জানো, ঠিক আছে? তো সেগুলো আমি নিজের কথা বেশি বলি না। তো যাই হোক, যা বিষয়ে তোমরা জানোই যে কীভাবে কমন আসে। এমনি তৃতীয় সেমিস্টারে এতজন পড়ে না, চতুর্থ সেমিস্টারেও দেখবে ফের ওই অত সংখ্যায় দেখবে, বা তার থেকেও বেশি সংখ্যায়। অনেকে তো এখন থেকে অ্যাডমিশনের কথা বলছে, তাদের অলরেডি পরীক্ষা চলছে, বাট এখন থেকেই তারা বলছে যে ব্যাচ আমি শুরু করব কিনা। তো শুরু করা হবে তাদেরও। তো এই যে মানে তাদের যে একটা ইচ্ছা, মানে পড়ার প্রতি যে ইচ্ছা আমার কাছে, সেই বিষয়টা কিন্তু এই যে আমি কমন পাচ্ছে তারা, তাই বলেই তো তারা পড়ছে। তো তোমাদেরও সেই বিষয়টাই বলবো, যা বিষয় দেবো সেগুলো পড়ো মনোযোগ সহকারে। এই যে 72 মার্কস হাইয়েস্ট পেয়েছে এবারে সেকেন্ড সেমিস্টারে, তো আশা করো তোমরা যেন এর থেকে বেটার কিছু করতে পারো। মিনিমাম যেন প্রত্যেকেরই যেন 60%-এর অ্যাবাভ থাকে, এটা আমি চাইবো প্রত্যেকের কাছ থেকে। আর বাকি আরও ভালো, যারা 72-কে ক্রস করতে পারে তাদের তো আরও আমি ভালো বলবো, ঠিক আছে? বিষয়টা আরও ভালো, ঠিক আছে? প্রত্যেকে ভালোভাবে পড়ো, তোমাদের আশা করছি প্রত্যেকেরই ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, তোমরা ভালোভাবে কমন পাবে, এটা আমি আশা রাখছি। যা বিষয় দেবো সেগুলো জাস্ট ভালোভাবে তোমরা ফলো করবে, ঠিক আছে? প্রত্যেকে থ্যাংক ইউ।